আজকের এই দৈনিক করতোয়ার 50 বছর পূর্তিতে আমার একটা দৃশ্য চোখের সামনে ভাসতেছে। আমি যখন সকালবেলা হাঁটতে যাই, অর্থাৎ ক্যান্টনমেন্ট রোডে, ফিরে আসার সময় আমার প্রতিদিন একটা দৃশ্য চোখের সামনে ভাসে। ওইখানে একটা পত্রিকা একটা আছে, স্টল আছে। সেইখানে সামনে রাস্তার পাশে ফুটপাতে দেখি 3-4 জন সকালবেলা আপনার ওই যে যারা কলা কিনে নিয়ে পাড়া মহল্লায় একটা কলা ব্যবসায়ী, ওইখানে অটো চালক, পাশাপাশি রিক্সা চালক এবং রাস্তার 3-4 জন ওই রাস্তার ফুটপাতে বসে করতোয়া, দৈনিক করতোয়া প্রতিদিন সকালবেলা একই দৃশ্য আমার চোখের মধ্যে পড়ে। তা আজকে আমার কাছে মনে হয়েছে ওই দৃশ্যটা সকালবেলা আমার মনে হচ্ছে যে আসলে দৈনিক করতোয়া খুব বহুল প্রচলিত বা প্রচারিত একটা সংবাদ পত্রিকা। আজকে এই দৈনিক করতোয়া আমাদের উত্তরবঙ্গে ব্যাপকভাবে যার প্রচার প্রসার, আমি আশা করব আগামীতে এই পত্রিকা যেন সমাজের বিভিন্ন খারাপ দিকগুলো, অসঙ্গতিগুলো যেন তুলে ধরে, দুর্নীতি এবং বিভিন্নভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা যেন ফুটে তুলে এবং আরও শক্তিশালী হয় তার লেখনী, এই আশা ব্যক্ত করে এবং করতোয়ার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজ 50 বছরের পদার্পণ, এই উপলক্ষে সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু ভাইয়ের আহ্বানে আজকে আমরা এখানে এসেছি। এই জন্য ওনাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসলে সাংবাদিকতা যারা আমরা করি, আসলে আমাদের এইরকম ইউনিটি থাকা দরকার বলে আমি মনে করি, এবং আমাদের মধ্যে ইউনিটি আছে বিধায় আমরা কিন্তু এক ডাকে সবাই সাড়া দিয়েছি, এটা হওয়া উচিত। তবে এই প্রোগ্রামটা প্রেস ক্লাবে হলে আরও ভালো হতো। যাই হোক, ও বিষয়ের কথা বলবো না। তবে করতোয়া পত্রিকা আসলে এটি একটি আমাদের উত্তর জনপদের একটু জনপ্রিয় পত্রিকা, এটা অস্বীকার করার মতো নয়। এই পত্রিকাটা সমাজের অসঙ্গতি তুলে ধরবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। বিশেষ করে লুতু ভাই আমাদের এলাকার গঠনমূলক অন্যায়ের বিরুদ্ধে লেখনী প্রত্যাশা করছি। এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। তো ছোট্ট একটি কথা বলবো যে 2011 সালে যখন আমি ইন্টারে পড়তাম, তখন আমাদের এলাকায় একটি দর্জি দোকান ছিল রাস্তার পাশেই, কবরস্থান গেটের পাশে, এখন নাই। তো সেখানে কিন্তু এই দৈনিক করতোয়া পত্রিকা নেওয়া হতো, আর প্রতিদিন আমি সেখানে যাই পড়তাম। তো এই পড়ার ক্ষেত্রে আমার লেখার আগ্রহ সৃষ্টি। তো আবার ওই পত্রিকা কিন্তু সে মানে কন্ডিশনে নিত, এত গরিব ছিল কিন্তু তার পত্রিকা নেওয়ার খুব আগ্রহ। যেমন পত্রিকা খরিদ করতো না, পত্রিকার দাম যদি 10 টাকা হয় সে 5 টাকা দিত, সারাদিন থাকতো, সন্ধ্যার দিকে সে হোকার আবার পত্রিকাটি নিয়ে যেত। তো পত্রিকা আমি পড়তাম, খুব ভালো লাগতো, খুব গঠনমূলক পত্রিকা। আর আমাদের দৈনিক করতোয়ার যিনি প্রতিনিধি খুব সুন্দর করেন, খুব শ্রদ্ধে আমার ভাই। তো আমি এখানে শেষ করছি। ইসরাত ভাই একবার বগুড়ায় গেছে, ওনাদের ইত্তেফাকের উত্তরাঞ্চল সম্মেলন হচ্ছে বগুড়ায়। উনি যেহেতু লাইন্স করতো, রাতে প্রোগ্রাম শেষে উনি আমাদের করতোয়া অফিসে গেছে ইসরাত ভাই, আমাদের সম্পাদকের সাহেবের সাথে দেখা করছে। তখন সম্পাদক সাহেব ওনাকে বলছে যে আমাদের সৈয়দপুরে কোনো প্রতিনিধি নাই, আপনি একটা ভালো লোক দেন। পরে ওখান থেকে আসার পরে ইসরাত ভাই আমাকে ব্যাংকে ডাকলো যে এই ব্যাপার, তুমি কি করতোয়ায় কাজ করবে? লালু সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, তুমি যদি কাজ করো তাহলে যোগাযোগ করতে পারো। তা আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি যখন বলতেছেন, আমার করতোয়া তো ভালো পত্রিকা। তারপরে উনি আমাকে একটা ছোটো সিরকুট লিখে দিল, ওনার ইত্তেফাকের প্যাডে খামে ব্যাংকের করে দিল। আমি ওটা নিয়ে গেলাম, যে রাতে যে সম্পাদক সাহেবের হাতে দিলাম, উনি পড়ে কাছে ঠিক আছে কাজ করো, বায়োডাটা দাও, ছবি। এইভাবে আমার করতোয়ায় আসা। এই করতোয়ায় আসার পিছনে কিন্তু আমার ইসলামের অনেক অবদান। পাশাপাশি এখানে যারা আছেন সব সাংবাদিকরা আমাকে বিভিন্নভাবে নিউজ বা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সবাইকে আমি সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 50-এর কম, যখন ক্লাস 7-8 পড়ি তখন টার্মিনাল, সৈয়দপুর বাস টার্মিনাল, তখন বিভিন্ন দোকানে যখন বসতাম তখন দেখতাম যে করতোয়া পত্রিকা 2 টাকা করে বিক্রি হইতো। তখন থেকে করতোয়া সম্পর্কে জানা, আর তারপরে করতোয়া সম্পর্কে আরও বেশি জানা যে লুতু ভাই করতোয়ার সাংবাদিক। আরেকটি আমার করতোয়া সম্পর্কে আরেকটি আমার ভালো ধারণা হয়েছে, ঢাকায় যখন আমি প্রতিবন্ধকতা নিয়ে কাজ করি তখন আমাদের ডোনার শ্রীডির বলতো যে সাংবাদিক পাঠাতে হবে দৈনিক, যে যারা জাতীয় পত্রিকায় কাজ করে
প্রতিবন্ধিতা বিষয়ক প্রশিক্ষণের জন্য। তা আমাকে বললো তো আপনি জাতীয় পত্রিকা সবগুলো পাঠাবেন সাংবাদিক, ঠিক আছে, কিন্তু আঞ্চলিক পত্রিকা শুধু করতোয়া ছাড়া অন্য কোনো পত্রিকা পাঠানো যাবে না। তখন থেকে ধারণা যে করতোয়ার সারা বাংলাদেশে একটা গুরুত্ব রাখে আঞ্চলিক পত্রিকা হিসাবে। করতোয়ার আমি সমৃদ্ধি কামনা করছি, এই বলে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দৈনিক করতোয়া একসময় সাপ্তাহিক পত্রিকা ছিল, ধীরে ধীরে আজকের এই অবস্থানে। তে এর উত্তরোত্তর আরও সমৃদ্ধি কামনা করছি এবং শুভকামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুল প্রসারিত একটি পত্রিকা দৈনিক করতোয়ার সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক লালু স্যার, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ। করতোয়া পত্রিকার নামকরণে, যার বগুড়া সহ সারা বাংলাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। পাশাপাশি তিনি করতোয়ার পাশাপাশি তিনি দৈনিক ভোরের দর্পণ ঢাকা থেকে প্রকাশিত, বগুড়া এবং ঢাকা থেকে মুদ্রিত হয়ে সারা বাংলাদেশে চলছে। সে পত্রিকায় আমি পত্রিকার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৈয়দপুর প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলাম। পরবর্তী সময়ে মোজাম্মেল হক লালু স্যার সৈয়দপুরে এসেছিলেন। সেখানে আমার সাথে কথা হওয়ার পরে উনি বলল যে ওবায়দুর, তুমি জেলা প্রতিনিধি হিসাবেও কাজ করো। তো যাক, ওনার সাথে আমি খুব স্বল্প সময়ে কথা বলার সুযোগ আমার হয়েছিল। সে থেকে আমি দেখেছি যে বাংলাদেশের মধ্যে যে কয়েকটি, যদি আমরা 10 থেকে 12টি পত্রিকার অনুসরণ করি, তার ভেতর মোজাম্মেল হক লালু স্যারের নাম অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে। তো যাক, আজকে দৈনিক করতোয়ার 50 বছর পদার্পণ উপলক্ষে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত আমার সিনিয়র জুনিয়র সহকারী বৃন্দ, সবাইকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ। যারা উপস্থিত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। মূলত দৈনিক করতোয়ার সঙ্গে আমার 83 সাল থেকেই পরিচিতি। তখন 2 টাকার পত্রিকা ছিল, জাতীয় পত্রিকা। আমি তখন রংপুরে ছিলাম। জাতীয় পত্রিকা কিন্তু তখন রংপুরে পেতে হলো আজকের পত্রিকা কালকে, অর্থাৎ ট্রেনে পত্রিকা আসতো। কিন্তু করতোয়া এবং দাবানল এই 2টা পত্রিকাই ছিল রংপুরের জাতীয় পত্রিকা। তখন আমার এক দাদা ছিল ব্যাংকে, প্রতিদিন ওই পত্রিকা নিতে বলছে, স্টেশনে যাইতাম, পত্রিকা নিয়ে আসতাম। তখন জাতীয় পত্রিকার কোনো অস্তিত্ব না বললেই চলে। রাত 9টা-10টা এবং পরের দিন রংপুরে জাতীয় পত্রিকা পড়তে হয়। আমরা সৈয়দপুরে কিন্তু প্রতিদিনই পাইছি, হয়তো বিকালে বা সন্ধ্যায়, কিন্তু রংপুরে সেটা পাওয়া যাইতো না। তো করতোয়া এবং দাবানল সেই সময় ছিল রংপুরের সবারই আগ্রহ। দৈনিক করতোয়া আঞ্চলিক পত্রিকা হয়, এখন সারা দেশে সার্কুলেশন হচ্ছে এবং যেভাবে এগিয়ে যাচ্ছে, হয়তো আগামীতে আরও এগিয়ে যাবে এবং জাতীয় পর্যায়ে যে পত্রিকাগুলো আছে সেগুলোর সঙ্গে তুলনা দিচ্ছে। এই কারণেই পত্রিকার উত্তরোত্তর কামনা করি এবং আমাদের সৈয়দপুর প্রতিনিধি যেভাবে একেবারে ছোট নিউজ থেকে বড় নিউজ সবগুলো নিউজগুলোই তুলে ধরে এবং আগামীতেও যেন এভাবে নিউজগুলো তুলে ধরে, সেই আশা ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। পদার্পণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আকারের সাংবাদিকবৃন্দুর আজকের এই সবার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিবৃন্দ, আমার সিনিয়র বড় ভাই, এখানে সাবেক সভাপতি সৈয়দপুর প্রেস ক্লাবের সাকির হোসেন বাদল, সাবেক সম্পাদক জাহিদ ভাই সহ অনেকেই এখানে উপস্থিত আছেন। এখানে নাম ধরে বলার কিছু নাই। আজকের যে দিনটি, এই দিনটি পত্রিকার 50 বছর পূর্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে দৈনিক করতোয়ার সম্পাদক মণ্ডলী থেকে শুরু করে সারা বাংলাদেশের যত প্রতিনিধি, স্টাফ রিপোর্টার রয়েছে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের উন্নতি কামনা করি এবং বিশেষ করে আমাদের সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন পত্রিকায় নিউজ করার কারণে বিভিন্ন জায়গায় প্রতিহত হয়েছে। কিছু লোকের মাধ্যমে তার বাড়ি থেকে শুরু করে তার গ্রামের বাড়ি বিভিন্নভাবে ইয়ে করেছে। আমরা
সাংবাদিকবৃন্দ, সৈয়দপুরে প্রশাসন যতদূর পারি আমাদের সাপোর্ট আমরা দিয়েছি। এই জন্য আজকে সাংবাদিকবৃন্দরা এখন সবাই উপস্থিত হয়েছেন। আমার খুবই ভালো লেগেছে যে আমাদের যে কোনো অনুষ্ঠানে আপনারা সবাই একত্রিত হবেন, উপস্থিত হবেন, মনের কথা মত বিনিময় হবে, বিনিময় কথাবার্তা ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করা হবে। এটাই হচ্ছে আমাদের কাম্য। আজকে ওই প্রেস ক্লাবে এই দৈনিক কটোয়ার এই যে লুতু প্রতিনিধি হিসাবে আছে, পাশাপাশি উনি কালকণ্ঠ কাজ করে। তা দৈনিক কটোয়া হিসাবে সে মানে নীলফামারী জেলার পরিচয়টা তার বেশি, কালেকণ্ঠ পরিচয়টা কম, এবং সে দীর্ঘদিন ধরে আপনার এই পত্রিকা কাজ করতেছে গ্রামে। আমি যে পত্রিকাটা কটোয়া পত্রিকা আমি দেখি আর কি, উনি কিছু নিউজ গ্রামের কিছু নিউজ দিলা চলে না, সেই নিউজ দিয়া উনি চলার মতন করিয়া এই নিউজটাতে ছাপায়। মানুষ কিন্তু ভালো, এটার দিক কিন্তু ভালো। এবং কটোয়ার কিন্তু রম ভাব ছিল এককালে, উত্তর অঞ্চলে কোনো নাম করা পত্রিকা ছিল, প্রথম ক্লাস পত্রিকা ছিল কটোয়ার। দাম বাড়িয়ে যে কোনো মানুষ এখন গ্রামে গঞ্জে কম নেয়, এবং আগে কিন্তু আমরা গ্রামে গঞ্জে ইউনিয়ন পর্যায়ে দেখেছি কটোয়া মনে করেন একটা গরিব মানুষও 5 টাকা দিয়ে 2 টাকা নিয়ে কটোয়া পেপার দেখেছে, এইরকম অবস্থা কটোয়া পেপারে ছিল। হ্যাঁ, তো অতএব আজকে 50 বছর উপলক্ষে আমি কটোয়ার যে মালিক আছে, প্রকাশক সম্পাদককে আমি ধন্যবাদ জানাই, আমার সৈয়দপুর প্রতিনিধি লুতুকে আমি ধন্যবাদ জানাই। আজকে আয়োজন করাতে আমাদের প্রেস ক্লাবে সকল ভাইদেরকে এক জায়গা করছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আগামীতেও ভালোভাবে কাজ করতে পারে কটোয়া, আরও ভালোভাবে সুনাম করতে পারে, এজন্য ধন্যবাদ জানাই। আমার কথা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় উত্তর অঞ্চল বহুত পরিচিত একটা পত্রিকা। সেই পত্রিকার সাংবাদিকের 2টি কথা বলবো আমি। তোফাজ্জল হোসেন লুতুর ইদানিং নিউজ, আগেও করতো নিউজ, কিছু এখন একটা নিউজ করতেছে, এই অনুসন্ধান রিপোর্ট। এই রিপোর্ট আমার মনে হয় লুতু ছাড়া 2-1 করে, কিন্তু এত বেশি করে না, এত সাহস নিয়ে সে চলে। এবং লুতুকে বহুভাবে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু সে ম্যানেজ হয় না। এবং আমি তার দীর্ঘায়ু কামনা করি, সে এইভাবে লেখুক, আমরা সবাই তার সাথে আছি এবং কর্তার সাথে আছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সুধীজন, আসসালামু আলাইকুম। আমার সাংবাদিকতা, দৈনিক পত্রিকার সাংবাদিকতা কিন্তু এই দৈনিক কটোয়া দিয়ে শুরু হয়েছিল। তখন পত্রিকাটা মিনি সাইজের ছিল, একটি ছোট্ট অফিসে ন্যাশনাল পেন্টিংয়ের উপরে একটা অফিসে শুধু ওইখানে বার্তা সম্পাদক, ওখানে সম্পাদক সবাই বসতো, এবং টেডেল মেশিনে তখন পত্রিকাটি ছাপা হতো। আমি দীর্ঘদিন কাজ করেছি, 80 ওইদিকে হবে, 80 বা তারও আগে। তো এখন পত্রিকাটা আধুনিক প্রেসে ছাপা হয়। পত্রিকাটা ইতিমধ্যে পাঠকের জনপ্রিয়তা পেয়েছে, পাওয়ার কারণও আছে। কারণ এই উত্তরাঞ্চল, বিশেষ করে এই সারা দেশের পাঠকের কী চায় সেটা কিন্তু দৈনিক কটোয়া দেয়, ফলে আজ কটোয়া সকলের কাছে জনপ্রিয়। আমার মনে হয় উত্তর অঞ্চল বহুত পরিচিত একটা পত্রিকা। সেই পত্রিকার সাংবাদিকের 2টি কথা বলবো আমি। তোফাজ্জল হোসেন লুতুর ইদানিং নিউজ, আগেও করতো নিউজ, কিছু এখন একটা নিউজ করতেছে, এই অনুসন্ধান রিপোর্ট। এই রিপোর্ট আমার মনে হয় লুতু ছাড়া 2-1 করে, কিন্তু এত বেশি করে না, এত সাহস নিয়ে সে চলে। এবং লুতুকে বহুভাবে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু সে ম্যানেজ হয় না। এবং আমি তার দীর্ঘায়ু কামনা করি, সে এইভাবে লেখুক, আমরা সবাই তার সাথে আছি এবং কর্তার সাথে আছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘ সময়, অর্ধ শতাব্দী এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে উত্তরাঞ্চলের ইত্তেফাক। একসময় উত্তরাঞ্চলের ইত্তেফাক হিসেবেই করতোয়ার পরিচিতি ছিল। কারণ ইত্তেফাক এই জন্যই বলছি, ইত্তেফাক সেই সময় তুমুল জনপ্রিয় একটি জাতীয় দৈনিক। আমাদের জাতীয় দৈনিকের চাহিদা পূরণ করত উত্তরাঞ্চলে দৈনিক করতোয়া। আমি 84 সালে তারাগঞ্জে অবস্থান করতাম। আমি ওখানে আমার বড় ভাইয়ের একটা কনফেকশনারির দোকান ছিল, বিস্কুটের ফ্যাক্টরি ছিল, তা আমি ওইটা দেখাশোনা করতাম। আমি তখন এসএসসি ছাত্র, তো ওই সময় শখের বসে আমি কিন্তু করতোয়ায় লেখালেখি করতাম। সাংবাদিকতার শুরুর দিকটা তখন আমার। তো জামান ভাই যে সময়ের কথা বলছেন, জামান ভাই সৈয়দপুরের প্রতিনিধিত্ব করতেন, আমি করতাম। তারপরে নীলফামারী থেকে ফজলুর রহমানের সম্পাদনায় দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ফজলু ভাই, তার সম্পাদনায় নীলফামারী বার্তা বের হলো। আমরা সেই পত্রিকাতে যোগ দিলাম
এবং কিছুদিন পরে করতোয়ায় কিন্তু আমাদের এখানে মতিউর রহমান দুলু, সে আমাকে আগ্রহ জানালো যে ঝন্টু তুই বাদ দে, আমি করি। ঠিক আছে করেন ভাই, আমার তো একটা পত্রিকাতে কাজ করি। তা ওই সময় আমার যে তারাগঞ্জের দোকান ছিল, সেই দোকানে কিন্তু আমি করতোয়া রাখতাম, ওই টাইটেল প্রেসের পত্রিকা করতোয়া রাখতাম। তো মানুষ এসে বলতো, আমার ক্রেতারা যারা ছিলেন তারা এসে বলতো ইত্তেফাক খান দিত, করতোয়াকে ইত্তেফাক বলেই ডাকতো। যার জন্যে আমি আমার বক্তব্যের শুরুতেই আমি বললাম যে উত্তরাঞ্চলের ইত্তেফাক ছিল করতোয়া। আজকে তো করতোয়া জাতীয় দৈনিক, অনেক পথ পাড়ি দিয়েছে। এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া মানে কি, সুস্থ জীবন নিয়েই পাড়ি দিয়েছে। আর লালু ভাই যে সম্পাদক, আমাকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন, সৈয়দপুরে আসলে আমার খোঁজ খবরও তিনি নেন, অনেক ভালো মানুষ। আমি মনে করি যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বলতে যা বোঝায়, লালু ভাই তা ধারণ করেন, এবং ধারণ করেন বলে আজকে কিন্তু এই 50 বছর চলতে বসেছে করতোয়ার। কিছুক্ষণ আগে আমার বন্ধু জিকরুল হক বিতর্কের অবতারণা করেছেন, আমি অবশ্য সেই পথে যাব না। তবে আমি স্মরণ করতে চাই যে আসাদুজ্জামান তুহিন, গাজীপুরের যে সাংবাদিক, নির্মমভাবে সে হত্যার শিকার হয়েছে। আসলে সাংবাদিকতা খুব ঝুঁকিপূর্ণ পেশা, আমরা কেউ নিরাপদ না। আমরা এখানে আজকে লুতুর আহ্বানে সাড়া দিয়ে সকলে সমবেত হয়েছে। আমি লুতু, স্নেহভাজন আমার লুতু, আমি তাকে একজন সাংবাদিক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ মনে করি। সৈয়দপুর সমাজ উন্নয়নে, সৈয়দপুরের রাজনৈতিক প্রেক্ষাপট বা অপরাপর যে প্রেক্ষাপটগুলো, এর বিশ্লেষণ এবং এই নেপথ্যের সাংবাদিকতা তুলে আনার জন্য লুতুর অনেক অবদান। আমি আবেদন করার পরে দীর্ঘদিন আমার নিউজ ছাপতে ছিল না, তখন নবেন্দা ছিল আমাদের অবসর বার্তা সম্পাদক। নবেন্দা বললো যে তুমি বাদল ভাইয়ের কথা বলো, উনি যদি বলে তাহলে আমি তোমাকে ভোট ছাপবো। পরবর্তীতে বাদল ভাই অবশ্য বলার কারণে ভোরের কাগজে আমি কাজ শুরু করি, এবং ভোরের কাগজে দীর্ঘদিন কাজ করার পরে 2010 সাল থেকে আমি আজকের অনুষ্ঠানের করতোয়ার 50 বছর পদার্পণ। এই 50 বছর করতোয়ার যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা কিন্তু এমনি এমনি হয়নি। এর পিছনে অনেক শ্রম আছে, অনেক সাধনা আছে। সবথেকে আমি বড় কথা বলবো যে এর নেপথ্যে যে লোক, সেই লালু ভাই, তিনি কিন্তু একজন সাংবাদিক ছিলেন, এবং সাংবাদিকতা থেকেই কিন্তু আজকে উনি পত্রিকার মালিক। এবং আমি মনে করি সাংবাদিক ছিলেন বলেই আজকে পত্রিকাটাকে এই জায়গায় নিয়ে আসতে পারছেন। কারণ তিনি সাংবাদিকতা এবং পত্রিকাকে জনপ্রিয় করতে যা যা করার দরকার সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু করতোয়াকে পরিচালনা করেছেন। এবং আমি মনে করি যে সৈয়দপুর তথা সারা বাংলাদেশের করতোয়ার যারা প্রতিনিধি, যেমন আমাদের এখানে লুতু, শ্রদ্ধ ভাজন লুতু, তাদের কারণেও কিন্তু করতোয়া আজকে এই পর্যায়ে এসছে। শুধু লালু ভাই বের করলেই আজকে পত্রিকাটা কিন্তু এই জায়গায় আসতো না। এবং আজকে এই সৈয়দপুরের জন্য এই কারণে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে এই সৈয়দপুরের সাংবাদিকতার বিভাজন। এক গ্রুপের নেতৃত্ব দিত এস বাবুল কুমার রায়, সাকির হোসেন বাদল, মহিতুর রহমান নিপু ভাই, আর আমি, টাপু, আরও আমরা কয়েকজন জুনিয়র ছিলাম এনাদের শিষ্য। সৈয়দপুর বার্তা বলে একটা পত্রিকা বাদল ভাইরা বের করতো, সেই পত্রিকা 56 থেকে শুরু করে সব কিছুতে যাইতাম আমি দিনাজপুর, ছাপায় টাপায় নিয়ে আসতাম। আমাকে টাকা দিত 120 টাকা, 80 টাকা খরচ হইতো, 40 টাকা আমার লাভ। এই 40 টাকা লাভের জন্য আমি দিনাজপুর সপ্তাহে যাইতাম, যাই সৈয়দপুর বার্তা নিয়ে আসতাম। আর তখন এই দ্বন্দ্ব এত প্রকট হইল যে আমিনুল ভাই আর এস বাবুল কুমার রায়, কঠিন অবস্থা। তখন আমিনুল ভাইকে সাপোর্ট দেওয়া শুরু করলো মজিবর চাচা, ইসরার ভাই, তখন কাজী জাহিদ ভাই আর মরহুম নজরুল ভাই এদের সাথে অ্যাড হইলেন। এই হলো সাংবাদিকতার ইতিহাস। পরবর্তীতে বাদল ভাইরা কি করে, যখন বাদল পাচ্ছেন না, তখন সৈয়দপুরে আলাদা আর একটা প্রেস ক্লাব হইল, যেই প্রেস ক্লাবের সভাপতি হলেন অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, আর সাধারণ সম্পাদক হইল শামীম ভাই। এই প্রেস ক্লাব হয়ে তার হেড অফিস হইল আমার প্রয়াত দাদা রামচন্দ্র প্রসাদের বাড়িতে। এই হচ্ছে প্রেস ক্লাবের ইতিহাস। পরবর্তীতে ধীরে 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 এটা মীমাংসার দিকে এসে আজকের এই প্রেস ক্লাবের এই অবস্থা।
এই প্রেস ক্লাবকে বিভিন্ন সময় চড়াই উতরায় আমার কিন্তু, আমি আজকে একটা কথা বলছি, আমার কিন্তু কখনো আমার ভিতরে আজ পর্যন্ত লোভ এবং অহংকার কাজ করে নাই। আমি এই সৈয়দপুর প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম। আমাদের 11 জনকে সেখান থেকে যে কোনো কারণেই বাদ দেওয়া হয়েছে। আমার সেখানে কোনো ক্ষোভ ছিল না, কোনো রাগ ছিল না। আমি বলছি আমি আর এই প্রেস ক্লাবের সদস্য হওয়ার জন্য কাউকে বলবো না, আমার তেমন কোনো ইচ্ছা বা আশা নাই। এই অবস্থার মধ্য দিয়ে একটা পট পরিবর্তনের পর একটা টোটালি একটা মানে আপনার কি বলা চলে, একটা অচল অবস্থার সৃষ্টি হইল। সেই অচল অবস্থায় আজকের এখানে অনেক সাংবাদিকবৃন্দ আছেন, রাজনৈতিক নেতারা আছেন, সেখানটায় বসে সিদ্ধান্ত আমি আমার এই দায়িত্ব নিতে চাই নাই, এক প্রকার প্রেশার। তবে আমি মনে করি যে আমি হয়তো দায়িত্বটা নিয়ে আমার আল্লাহর কোনো ইয়ে ছিল, আমি দায়িত্ব নেওয়াতে অন্তত পক্ষে আমি, আপনারা মানবেন কি না মানবেন, অন্তত পক্ষে আমি আমার সিনিয়র সাংবাদিক যারা এই সৈয়দপুরের সাংবাদিকতার মূল, তাদের সম্মান আমি রক্ষা করতে পারছি। এটা কেউ মানুক আর না মানুক, এটা আরও আগে সমাধান হয়ে যেত যদি এই জিকরুল আর রতন নিজেদেরকে বিপ্লবী মনে না করত।